পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ। কি ঘটাই দিল, পিনাকির বাসা পুড়াই ফেললো। আপনি ভাবতে পারেন ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা। এদিকে আবার কপাল পুড়ল ডক্টর ইউনূসের। ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙার কারণে মহা বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এদিকে শেখ হাসিনার গোপন চক্রান্তে পা দিয়েছে ডক্টর ইউনূস। কেঁপেছে ডোনাল্ড ট্রাম্প, নিষেধাজ্ঞায় পড়তে পারে ডক্টর ইউনূস। এবার শেখ হাসিনার ফাঁদে পা দিল ডক্টর ইউনূস। সমূলে ধ্বংস হবে সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি একা নিঃসঙ্গ, তার পাশে কেউ নেই। 5ই আগস্ট সবার সমর্থন ছিল, শুধু ছাত্র জনতা এটা একটা ভেগ টার্ম, সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দল তার পক্ষে ছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে না, আসলে ডক্টর ইউনূসের পাশে কেউই নেই, তার পাশে সত্যিকার অর্থে কেউ নেই। সংস্কারের নামে আমাদের সামনে যে নানান ধরনের, নানান মাত্রার এবং নানান সাইজের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, গুজব এটাও এখানে হইতে পারে। এবার ওই হাঁটিগুটি আলাদা করে ওই মেয়েরও হইতে পারে। যার অটে বার্তাটা কি, 48 বা 60 ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল নেই? প্রিয় দর্শক নমস্কার, ফের একটা খুবই নতুন নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর যে বিষয়গুলো আজকে আমি তুলে ধরবো সেই বিষয়ে কিছু ভিডিও গুরুত্বপূর্ণ যেগুলো আপনারা এখনও পর্যন্ত দেখে নিয়েছেন। তো মূল ভিডিওগুলো আমি আপনাদের সামনে রাখবো। তো ভিডিওটাকে বেশি স্কিপ না করে পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর তার আগে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই নিউজ চ্যানেলের সাথে থাকুন, তাহলে ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু ডিটেলস বুঝতে পারবেন। তো চলুন ভিডিওগুলো আপনাদের সামনে রাখছি। আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ। কি ঘটাই দিল, পিনাকির বাসা পুড়াই ফেললো। আপনি ভাবতে পারেন। দর্শক বন্ধুরা যারা নাকি বগুড়া থেকে ঘটনাটি দেখতেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা অরিজিনালি পিওর কিনা, মানে সত্য কিনা, আপনারা নাকি জানাবেন। গতকালকে রাতে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে। প্রতিবাদে আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা এই ধরনের কাজগুলা ঘটাইতেছে, মানে দেওয়ালে একটা পর্যায়ে আমি পিঠ থেকে গেছে বিধায় বর্তমান এই ধরনের কাজ করতেছে। তবে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে পিনাকি বর্তমান মানে ফ্রান্সে থেকে যেভাবে একের পর এক মানে উস্কানিমূলক ভাষণ, কিংবা একে ধরতে হবে, ওকে খাইতে হবে, ওকে এই আলটিমেটাম, এইটা সেটা মানে একের পর এক কিন্তু দিয়েই চলতেছে। আর বর্তমান সমন্বয়কারীরা কিন্তু তার কথাই নাচতেছে। তো আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা নাকি পিনাকির কথায় নাচতেছে তারা কি ভাবছে যে দেশে কি স্বাধীনতার লোক নাই? দেশে কি 71-এ যারা নাকি বিশ্বাস করে তারা কি মরে গেছে? না, মরে নাই। যদি আজকে মরে গেছে তাহলে পিনাকির বাসায় আগুন ধরিয়ে দিতে পারতো না। অনেকেই বলবেন যে এটা তো আসলে প্রতিশোধ হয়ে গেল। তাহলে কি এই প্রতিশোধের আগুনটা তো আপনারাই লাগাইছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটাইছে, বেশ ভালো কথা। কিন্তু বর্তমান এই পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে এই ধরনের উস্কানিমূলক কথা দিয়ে আপনার মানে স্বাধীনতার যত স্মৃতি আছে সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, তাই নাকি? তাই নয় কি বলেন? তাদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা পাঠাইছে। বার্তাটা কি, যে গেল 48 বা 60 ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? আইনের দৃষ্টিতে। তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগ্যাল, ওই সরকারের সাথে যা ঘটবে। আচ্ছা, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নো, আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে ক্ষোভটা ন্যায্য, কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হলো সেটাও তো অন্যায্য। পেছটা বোঝেন নাই, আসুন মূল ঘটনা যাচ্ছি। আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি বলছেন যে বিপ্লবী জনতা না, উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন। দেখেন, এই হিউম্যান রাইটসের কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে, আমেরিকার অনেক মানতো, ভালোবাসতো। কেন? আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থারা অ্যাক্টিভ ছিল। ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে, ওই স্যাংশন এখনো বলবৎ আছে। আজকে আবার সেই বার্তার একটা অংশ, যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে, আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায়। সময়ের খেলা এটা। আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও সরকার এখন বলছে যাতে আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে, ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।
গত বছর আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুমসহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন, নির্বাচনে গিয়েছেন। আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছিল তার সরকার। আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে, বলা যায় এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য, কিন্তু ওইটা ন্যায্য, ঠিক আছে, ক্ষোভ দেখাবেন, কিন্তু ক্ষোভ দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি। বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। ভারত যদি ফেরত দিতে চায়, শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ, প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু? ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি একা নিঃসঙ্গ, তার পাশে কেউ নেই। 5ই আগস্ট সবার সমর্থন ছিল, শুধু ছাত্র জনতা, এটা একটা ভেগ টার্ম, সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দল তার পক্ষে ছিল এবং তার ক্ষমতায় আসা, তার শাসন কাজ চালানো, এটা সবার একটা সহানুভূতি ছিল, সমর্থন ছিল যে তিনি চমৎকারভাবে দেশ চালাক, বাকিরা সমর্থন দেবে। কিন্তু এখন মনে হচ্ছে যে না, আসলে ডক্টর ইউনূসের পাশে কেউই নেই, তার পাশে সত্যিকার অর্থে কেউ নেই। যারা বলছেন যে আমরা আছি, তারা আসলে বরং আরও বেশি ক্ষতি করছে। আমি এক এক করে আসি, কয়েকটা উদাহরণ দিই। মনে করেন প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থানটা কি? বিএনপি কী চাচ্ছে? বিএনপি চাচ্ছে যদি কালকে নির্বাচন হয়, সেই কালকের নির্বাচনে তারা অংশ নেবে, তারা বিরোধিতা করবে না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল, তার ধারে কাছে কোনো রাজনৈতিক দল, এটা হলো বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, আপনি সমর্থন করুন আর না করুন, কিন্তু এটাই বাস্তবতা। তো বিএনপি মনে করছে যে যেভাবে দেশের সংকটটা যাচ্ছে, চলছে, এর থেকে উত্তরণে একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আসলে তারা ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার মতন তার পুরো সেট আপ আছে। বিএনপির 3-4 বার ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকা বেশ মন্ত্রীরা এখন বিএনপির সিনিয়র নেতা, পুরো সেট আপ আছে, একটা পুরো মন্ত্রিসভা করা এবং তার তৃণমূল পর্যায়ে তার পুরো উইংগুলো আছে, সেই উইংগুলো দিয়ে একটা রাজনৈতিক সরকার যেভাবে ক্ষমতায় আসে দেশ পরিচালনা করে, সেইভাবে কিন্তু তারা চলতে পারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপরে আসেন জামাত ইসলাম। জামাত ইসলামের অবস্থানটা কিছুটা কৌশলী, তারা মনে করছে একটু হয়তো সময় ক্ষেপণ হলে বিএনপির জনপ্রিয়তা কমবে এবং আস্তে আস্তে তার শক্তিটা আরেকটু বাড়লে সে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতা চলে আসতে পারে এবং এই লক্ষ্যে ইসলামী দলগুলোর সঙ্গে একটি জোট করছে। তারপরে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, তাদের সুসম্পর্ক, অর্থাৎ একটা বড় একটা জোট করে তারা নির্বাচন করলে তারা মনে করে যে পরিস্থিতি পাল্টে যাবে। তার মানে তারাও নির্বাচন চায়, তবে কৌশলগতভাবে তারা একটু স্লো যেতে চায়। তারা বলছে যে বিচার হোক আগে, সংস্কার হোক আগে, তারপরে। কিন্তু তাদের ভেতরের আকাঙ্ক্ষাটা হচ্ছে যে তারা ক্ষমতায় আসবে, সুতরাং সেই অর্থেও কিন্তু ডক্টর ইউনূসের পাশে তারা কিন্তু নেই। আচ্ছা, ছাত্ররা, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, সেই ছাত্ররা কি আছে? ছিল তারা। ডক্টর ইউনূস নিজে বলেন যে আমাকে আসলে ক্ষমতায় এনেছে ছাত্ররা। তার যে সর্বশেষ সাক্ষাৎকারটি প্রচারিত সেভাবে বলেছেন, তিনি হাসপাতালে বেড়েছিলেন, ছাত্রদের পক্ষ থেকে বারবার অনুরোধ করার পর তিনি রাজি হয়েছেন। তিনি বলেন মাহফুজ আলমকে তিনি পরিচয় করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে মাস্টার মাইন্ড, তিনি সবসময় ছাত্র তরুণদের কে ভরসা করেন এবং মনে করেন যে তার ক্ষমতার ভিত্তি তারা। কিন্তু সাম্প্রতিক ঘটনায় অনেকের কাছে পরিষ্কার হয়েছে যে এই ঘটনাটা ডক্টর ইউনূসের জন্য হিতে বিপরীত হয়েছে, তাকে আরও পিছিয়ে দিয়েছে। তার একটা আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে, তার আইনের শাসন, তার শাসন ব্যবস্থা ধাক্কা খেয়েছে এই কারণে যে ডক্টর ইউনূসের একটা পুরো রাজনৈতিক কাঠামো, সরকার, প্রশাসন, পুলিশ থাকার পরেও যে ধরনের ঘটনা 5ই ফেব্রুয়ারি ঘটেছে, তারপর 2-3 দিন ধরে যেই ধরনের প্রায় 35 থেকে 40টা জেলায় যে ধরনের তাণ্ডব চলেছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এটার দায় অনেকটা তার উপরই পড়তেছে। বেশ প্রায় বলতে গেলে একদিন তিনি নিশ্চুপ ছিলেন, তারপর আস্তে আস্তে তিনি বিবৃতি দিতে বাধ্য হয়েছেন, বলেছেন অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। তারপর বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকদের সম্পত্তির উপর হামলা চালানো যাবে না, আইন নিজের হাতে তোলা যাবে না, তিনি এই ভাঙচুর বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। ততক্ষণে পর্যন্ত কিন্তু সারা দেশে একটা যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিতে কিছু সংখ্যক লোক যে এই ঘটনাগুলো ঘটালো তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এবং জনগণের যে সম্পর্ক নেই তার বড় প্রমাণ হচ্ছে গাজীপুরে যখন আকাম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালানো হলো, সেই হামলার বিরুদ্ধে কিন্তু এলাকার লোকজন কিন্তু এগিয়ে আসলো এবং একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো। যে ঘটনায় প্রায় 15-16 জন ছাত্র আহত হলো মারাত্মকভাবে, 2-3 জন একেবারে আশঙ্কাজনক অবস্থার মধ্যে এখনো আছে, অন্তত একজন আইসিইউতে আছে। তো এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? তার মানে জনগণ কিন্তু তার পাশে থাকলো না। কিন্তু এটা 5ই আগস্ট যদি বলেন বা 6ই আগস্ট, এটা অকল্পনীয় ব্যাপার ছিল, হাজার হাজার মানুষের ইনভলভমেন্ট ছিল এবং যেভাবে বুলডোজার চালানো হলো 32 নম্বরে, যেভাবে প্রকাশ্যে লুটপাট হচ্ছে, সেই সিমেন্ট, রড, বালু জিনিসপত্র নিয়ে যাচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন নির্বিকার তাদের সামনে, এটা কিন্তু মানুষ কিন্তু বিস্মিত হলো, অবাক হলো এবং ধাক্কা খেলো। তাদের কাছে মনে হলো যে সরকার বলে কোনো কিছু নেই। তাহলে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিতে কি ডক্টর ইউনূস লাভবান হলো? হয়নি। বলা হলো যে এর জন্য ভারত দায়ী, শেখ হাসিনা দায়ী,
ভারত বলল যে না, আমরা দায়ী না, এটা শেখ হাসিনা তার নিজস্ব ভাষণ, আর বাংলাদেশের এই ঘটনার সঙ্গে ভারতকে যুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। এবং সংস্কারের নামে আমাদের সামনে যে নানান ধরনের, নানান মাত্রার এবং নানান সাইজের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, তার একটি বড় প্রমাণ হচ্ছে পুলিশ সংস্কার। সরকারের পক্ষ থেকেও যে হাত ডাক দেওয়া হচ্ছে পুলিশকে লাইনে আনার জন্য, পুলিশের ভেতরকার আমূল পরিবর্তনের জন্য, এমনকি পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠিত যে পুলিশ সংস্কার কমিশন, তাদের পক্ষ থেকে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো স্রেফ আমাদের সামনে লাল টকটকে মূলার মতোই মনে হচ্ছে। কেন এই কথা বলছি? আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা যায়নি, এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় যেই পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা, সেগুলো তারাও আওয়ামী লীগের নিয়োগকৃত। অতএব তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নানান ধরনের উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টায়। আসলে এগুলো কতটা, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা যাচ্ছে না, তার পেছনে তো একটি অন্যতম বিষয়, শারীরিক এবং মানসিকভাবে পুলিশ নানানভাবে আক্রমণের শিকার হচ্ছে। শুধু আক্রমণের শিকার নয়, পুলিশ যখন আসামি ধরতে যাচ্ছে তাকে নানানভাবে বেগ পেতে হচ্ছে। আর কি কি কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা যাচ্ছে না, আমরা যদি একটু ছোট করে বিশ্লেষণ করি নানান মাত্রায়। এবং এর সঙ্গে আমি যে একটি বড়সড় অভিযান শুরু হলো, অপারেশন ডেভিল হান্ট, তার মধ্যেও যে ভয়ঙ্কর অসঙ্গতি এরই মধ্যে দুদিনের মধ্যে আমার সামনে উপস্থিত হয়েছে, সেটু একটু এক্সাম্পল হিসেবে আনতে চাই। এখন পুলিশ কাজ করতে পারছে না কেন? পুলিশ কাউকে আটক করতে গেলেই দলবদ্ধ রেশের শিকার হচ্ছে, রোষের শিকার হচ্ছে। আইনকে তাচ্ছিল্য করার যে প্রবণতা এর আগে সমাজের বিভিন্ন স্তরে দেখা যাচ্ছিল, সেটি আরও প্রকট আকার দেখা দিয়েছে। পুলিশ কোনো ক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেবে কিনা, সে বিষয়ে পুলিশ এখনও আরও বেশি, আগের চেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকে। আগের চেয়ে বেশি বলতে রাজনৈতিক সরকারগুলো পুলিশকে ব্যবহার করতো, পুলিশ তার সততার জায়গা থেকে, তার পেশাদারিত্বের জায়গা থেকে যেভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে গিয়ে নানান ধরনের দ্বন্দ্বের মধ্যে থাকতো, ঠিক এখন তার চেয়ে আরও বেশি দ্বন্দ্বের মধ্যে থাকতে হচ্ছে পুলিশকে। যেহেতু মব ভায়োলেন্স আমাদের সংস্কৃতি কিংবা অপসংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে, সেখান থেকে পুলিশের মধ্যে ভীতি কাজ করছে। এবং পান থেকে চুন খসলেই বিভিন্ন ঘটনা পুলিশকে নিয়ে, আরও অনেক কিছু হয়, পুলিশকে নিয়েও ভাইরাল করার যে একটি প্রবণতা, সেটিও পুলিশকে আতঙ্কের মধ্যে রাখছে। আর যে কোনো পদক্ষেপ পুলিশ নিতে পারছে না স্বাধীনভাবে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, তার অন্যতম কারণ হচ্ছে যে কোনো সময়